এদিকে ভারত ছেড়ে যাওয়ার পরেই ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস। বলেছেন 1 মাসও ক্ষমতায় থাকতে পারবে না ইউনূস। গোপনে আমেরিকাকে ম্যানেজ করা হয়েছে বলল শেখ হাসিনা। সবকিছু দাও, বললো যে 1 মাসে শীত যায় না। সুদ করে ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। বলছে যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। একটা হুলস্থুল কর্মকাণ্ড, কিছু কঠিন বিশ্লেষণ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু হুমকি দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাও ফোন দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রকে হাত করে নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 200 কোটি টাকার বিনিময়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। শেখ হাসিনা এবং পালিয়ে নয়, এয়ারপোর্ট এবং বিমানবন্দর দিয়ে ঢুকবে এই বাংলাদেশে, এমন তথ্য জানিয়ে কিন্তু কথা বলেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছে এখন বাংলাদেশ পুরো তার হাতে, এমন কথাও কিন্তু বলেছে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি আর কথা বেশি বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। সবকিছু দাও, বললো যে 1 মাসে শীত যায় না। সুদ করে ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। আমি তো আছি, তোমরা কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদরের। আপা হ্যালো। হ্যাঁ আপা, আপনাকে খুব মিস করতেছি। আপা দেশের অবস্থা তো খুবই খারাপ। আপা আমাদের খুবই খারাপ, সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা আর ওই যে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে। আপা আপনি নিউজ জানেন কিনা? আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না। আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে। আপা এই অবস্থা। হ্যালো। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এইটা আসলে গোপালগঞ্জে এখন। আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতা কর্মীরা হয়তো বা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও তাহলে তো ওইটা আসলে, তাহলে সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। আমি চিনি। জি আপা, যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যাবো, যে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো? আপা আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট, আইজিপি ডেকে ইউনূস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা, তারা তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, প্লাস তারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোমরা কত করবে, সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কিনা জানি না, MM ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল, এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল,
কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা, ওই গেট দিয়ে হয়তোবা 4-5 জন ধরেন যে চলে গেছিল বাইরে, এই অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও, আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম, আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা, এত পাকা কথা এখন বলার সময় না, সরি এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবার আগে মামলা দেবে। জি আপা। আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছেন এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। হ্যাঁ, ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি এবং আমাদের ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা, আমার অনেক, তুমি নাম দিতে বলো, হ্যাঁ শেখ সেলিমের নাম দিয়ে দাও, সে চালাক না, উনি কিভাবে, উনি তো মানে আমাদের কে চালাবে? আপনি যারে বলবেন। আমি যারে বললে তো হবে না, তোমাদের এই যে বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা, এখনই যার নাম দেবা তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি সাজার খান, হ্যাঁ সাজার খান নামছে, সব তাকে অ্যারেস্ট করছে। জি আপা, বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনে বলে তো লাভ নেই। জি আপা, এদের নরমাল, আমাদের তো নরমাল রাজনীতি করতে দেবে না। জি আপা, ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিচ্ছি। জি আপা, আর্মিদের করে দিচ্ছি, এই পর্যন্ত যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন একেবারে ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। আর এই তালিকা সব করে রাখো আপা। যারা যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয় আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি। আমি গত 2001 কিচ্ছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি, আমি দেশের উন্নয়ন করছি।
আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। ভারতীয় গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে আমরা হালকা নেই, বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। দর্শক, টাইমস ম্যাগাজিন পাশাপাশি রয়টার্স বেশ কিছু পত্রিকার সাথে আপনার একাধারে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে পশ্চিমা কিছু বিশ্লেষক আছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, বা আমাদের এশিয়া ভিত্তিক যেই বিশ্লেষকরা আছেন পলিটিক্স নিয়ে, তারা বলছে যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। একটা হুলস্থুল কর্মকাণ্ড, কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। আমার বিশ্লেষণ না, কারণ আমার বিশ্লেষণ করলে আবার অনেকে বলবেন যে তুমি কি আর কি বোঝো, ছোট মানুষ। যাই হোক, আমরা যদি দেখি যে সংস্কারপন্থীরা বেসিক্যালি এখন সারা বাংলাদেশে একটা ভয় কাজ করছে, বিশেষ করে ভারতের ইস্যুতে অন্তর্বর্তী সরকারের মধ্যে যারাই আছেন তাদের একটা নমনীয় মনোভাব। আবার ধরেন ভারত ইস্যুতে যেরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার ওরকম নিচ্ছে না, ইলিশ বেশি দিল, বা বাংলাদেশ সম্পর্কে মোদি বলছে উল্টা ঝুলাবে, সেগুলো সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে ওই লেভেলে কোনো রকম রিয়াকশন হচ্ছে না। এর মাঝখানে আমরা দেখছি যে শেখ হাসিনা ভারত থেকে আবার তিনি সম্ভবত আরব আমিরাত সেখানে যাওয়ার সম্ভাবনায় বেশি। তো এই যখন পরিস্থিতি, এর মাঝখানে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর এই সকল বিষয়গুলো নিয়ে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব, তবে অনেকটা কাঠখড় পোড়াতে হবে। দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্র রাজনীতির ইতিহাস দেখুন, আমাদের এই অঞ্চলগুলোতে এখানে যেটা বোঝা যাচ্ছে, তারা শ্রীলঙ্কার উদাহরণ টানছে যে রাজপাকসের যে পরিবার ছিল, শ্রীলঙ্কার যেই দৃশ্য আপনারা দেখছিলেন এটা রাজপাকসের সাথে চলছিল, কিন্তু রাইট নাও এই রাজপাকসেই আবার গেল 2 থেকে 2.5 বছরের ব্যবধানে কতটুকু সময় হয়েছে এরকমই তো হবে, আবার এই রাজপাকসের পরিবারে কিন্তু এখন নির্বাচনে জয়লাভ করার পরিস্থিতি তৈরি হয়েছে। রাজপাকসে পরে ফিরেও আসছিল, আসার পরে তাদের পরিবার আবার ভুলটুল মাফটাফ চাইয়া রাজনীতিতে আসছে, এখন আবার দেখেন তারা ফুললি রাজনীতি করছে। তো মাইকেল কুগেলম্যান বলছেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্রের রাজনীতির ইতিহাস একটু ভিন্ন রকম। দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দূর থেকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তো আরেকজন আছেন, তিনি হচ্ছেন মুবাশশার। তিনি বলছেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে, তবে নির্বাচনের জন্য অথবা আওয়ামী লীগ তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব, যেহেতু দীর্ঘদিনের একটা দল, সে স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, এর আগেও বহুত ইতিহাসে আওয়ামী লীগের আছে, সো এই দলটা রাতারাতি নাই হয়ে যাবে না বা বিলুপ্ত হয়ে যাবে না। আবার অপরদিকে আমরা যদি দেখি এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসছে। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আপনারা সকলে বলবেন যে তৃতীয় মাত্রার যে জিলুর ভাই আছেন, তিনি বলছেন যে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা ওইরকম সুযোগ নেই। ভারত ছাড়ছেন শেখ হাসিনা, এমন খবরই হঠাৎ করে চাউর হয়েছে ভারতসহ আন্তর্জাতিক মিডিয়ায়। গতকাল থেকে হাসিনার দিল্লি ত্যাগের খবর ছড়িয়ে পড়লে সর্বমহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। সূত্র মতে হাসিনার দিল্লি পরবর্তী গন্তব্য দুবাই অথবা কাতার। এদিকে গতকালই শেখ হাসিনার আরেকটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে তিনি গোপালগঞ্জের একজন তরুণ নেতাকে বলেছেন, সবার তালিকা করে রাখো, কাউকে ছাড়বো না, দেখো এরা 1 মাস টেকে কিনা। ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বলো যে 1 মাসের শীত চাই না। ঠিক আছে 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিচ্ছি। জি আপা। আর্মিদের করে দিচ্ছি, যে বছর সব আমার 2 বছর পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। দেশ থেকে পালিয়ে যাওয়ার 2 মাস পূর্ণ হলো শেখ হাসিনার,
মানে 60 দিন ভারত অবস্থান করছেন সাবেক এই সরকার প্রধান। কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভিসা ছাড়া 45 দিন থাকার নিয়ম রয়েছে ভারতে, কিন্তু 60 দিন কোন আইনে ভারতে অবস্থান করছেন হাসিনা এটা জানতে চেয়ে বাইডেন প্রশাসন এরই মাঝে ভারতকে ব্যাখ্যা দিতে চাপ প্রয়োগ করেছে বলে জানা গেছে। একটি সূত্র দাবি করেছে ভারত ও যুক্তরাষ্ট্রকে জবাব দিয়েছে। সেই জবাবে দিল্লি ওয়াশিংটনকে জানিয়েছে হাসিনার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। গত 2 মাস ধরে শেখ হাসিনা ইস্যুতে বিপাকেই রয়েছে ভারত। বাংলাদেশের সাথে হাসিনা ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন যেমন চলছে, তেমনি আন্তর্জাতিক বিশ্ব হাসিনার বিষয়ে ভারতের অতিরিক্ত মমত্ববোধকে ভালো চোখে দেখছে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা থেকে শুরু করে বেশিরভাগ দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো হাসিনাকে আশ্রয় দেবে কিনা তা নিয়ে এখনো একটি শব্দ কেউ খরচ করেনি। হাসিনার ভারত ত্যাগ নিয়ে চলছে নানা ধরনের প্রশ্ন। শেখ হাসিনা কার্যত এখন পাসপোর্ট শূন্য। তার কূটনৈতিক পাসপোর্ট অনেক আগেই বাতিল করা হয়েছে, যে কারণে দিল্লি থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক একই কারণে একজন স্টেটলেস পার্সনকে কিভাবে আরেকটি দেশ গ্রহণ করবে সেটি নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। পাসপোর্ট ছাড়া কিভাবে হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার পাঠাবে ভারত সরকার, এই প্রশ্নের কোনো সমাধান কেউ দিতে পারছে না। এদিকে সর্বশেষ শেখ হাসিনার ফোন আলাপে যেটি ফাঁস হয়েছে তাতে তার আক্রোশপূর্ণ মনোভাব ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। সুযোগ পেলে ওসিকে দেখে নেওয়া এবং নেতাকর্মীদের উপর যারা নিপীড়ন চালাচ্ছে তাদের ছাড় না দেওয়ার কথা বলেছেন শেখ হাসিনা। দীর্ঘদিনের দম্ভ আর শোষণের রাজনীতির পতন হওয়ার পর অনেকেই মনে করেছিলেন শেখ হাসিনার মানবিকতা আসবে, এবার ভুল থেকে শিক্ষা নেবেন হয়তো। কিন্তু সর্বশেষ ফোন আলাপে শেখ হাসিনার কথোপকথন ফের সমালোচনার জন্ম দিয়েছে। আর এই তালিকা সব করে রাখো, যারা যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়। পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। এবার গুনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি। আমি গত 2001 কিছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না। আমি দেশের উন্নয়ন করছি। এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী, এমপি ও নেতাকর্মী। ফলে অনেকটা তছনছ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের। এদিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে। এর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন, কিংবা আওয়ামী লীগ কি আবারও ক্ষমতার মসনদ ফিরে পাবে? এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম টাইম ম্যাগাজিন। আরো জানাচ্ছেন এসআই রাজ। চলতি বছরের এক আন্দোলন পাল্টে দিয়েছে পুরো দেশের রাজনৈতিক পটভূমি। শুরুটা হয়েছিল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে। সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে গেলে শেখ হাসিনার নির্দেশে তাদের উপর গুলি চালায় সরকারি দল, ছাত্রলীগ ও পুলিশ বাহিনী। এরপর সেই আন্দোলন শেষ হয় সরকার পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনার পতনের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। তবে সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগের আমলের দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করতে পারে। তাছাড়া অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগও বাড়বে বলে একমত অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টাইম ম্যাগাজিন কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক বিশ্লেষক জিল্লুর রহমান জানিয়েছেন, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ তার মা শেখ হাসিনা, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। এ সময় নির্বাচনে দাঁড়ানো নিয়ে শেখ হাসিনা কি ভাবছেন জানতে চাইলে জয় বলেন, শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হলো শেখ হাসিনাকে কাল্ট চরিত্র হিসেবে দাঁড় করানো। তারা শেখ মুজিবের কন্যার বিকল্প ভাবতেও পারে না বলে জানিয়েছেন বিশ্লেষক জিল্লুর রহমান। শেখ হাসিনার বিকল্প জয় হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জয় যদি বাংলাদেশের জনগণের নেতা হিসেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে না পারেন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই।
অন্যদিকে রাজনৈতিক নেতা হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে জয় আসবেন কিনা জানতে চাইলে টাইম ম্যাগাজিনকে তিনি জানান তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসতেও হতে পারে, তবে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বর্তমান সরকারের কার্যক্রমের ওপর। অন্তর্বর্তী সরকার যদি উল্লেখযোগ্যভাবে সফল হয় তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে, আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে। তো একটি কথা আছে যে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, ভালোর জন্যই করেন। সো আজকে যদি আওয়ামী লীগের এমন না হতো, আর যদি সৎকরিনুর যদি ক্ষমতা দখল না করতো, অথবা বিএনপি যদি বাংলাদেশে এই অল্প সময়ের মধ্যে এত অরাজকতা, খুন, দর্শন, লুটপাট, দখল বাণিজ্য না করতো, তাহলে এই দেশের জনগণ বুঝতোই না যে আওয়ামী লীগের শাসনামল কত ভালো ছিল। এই দেশের জনগণ বুঝতেই পারতো না যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি রত্ন ছিল। সো এই ৪৫ দিনের ইউনূসের শাসনামল থেকে বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন উদ্ভব হয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কত বড় সম্পদ ছিল। এখন মানুষ শুধু 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করার বাকি, হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে তুমি আমাদের মধ্যে ফিরিয়ে দাও, শুধু এইটুকু বলবে। তাই সর্বশেষে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতেই ভরসা। সো আপনাদের কাছে বলবো, ফ্রাস্ট্রেশনের আর কিছু নেই। গণসংবর্ধনার জন্য, বাংলাদেশে গণসংবর্ধনার জন্য প্রস্তুতি নিন। শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে হবে। 50 লাখ লোক, মিনিমাম 50 লাখ উপরে 1 কোটি লোকের গণসংবর্ধনা অ্যারেঞ্জ করতে হবে, ঢাকাতে প্রস্তুতি নিন। কেন শেখ হাসিনার জন্য মানুষ 2 হাত তুলে প্রার্থনা করতেছে, দোয়া করতেছে, দেখেন আসুন আমরা বিশ্লেষণ করি। এই যে একটা এনজিও টাউট গ্রুপ, সুদ ব্যবসায়ী গ্রুপ, টাউট গ্রুপ যে ক্ষমতা নিল, দখল করলো, তারা এই 45 দিনে কি করেছে এবং তারা কিসের উপর ভিত্তি করে ক্ষমতা নিয়েছে আপনারা দেখেন। কেন মানুষের শেখ হাসিনাই কি মানুষ বিশ্বাস করে শেখ হাসিনাতে আস্থা। দেখেন এই চক্রটি, যুক্তরাষ্ট্রের এজেন্ট দালাল চক্রটি ক্ষমতায় আসছে কিসের উপর ভিত্তি করে? যে সব প্রপাগান্ডা ছড়িয়ে আছে আয়নাঘর, আয়নাঘর নিয়ে মানুষকে নির্যাতন করা হয়। বাংলাদেশে কি কোনো আয়নাঘরের এ পর্যন্ত কোনো অস্তিত্বকে বের করতে পেরেছে? না। 26 লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে। ওই 26 লক্ষ ভারতীয়কে মানুষ এই সরকার এখন দেখ, এই সরকার তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে চাকরি দেখ, পারছে? পারে নাই। এই সারা জনম বললো যে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না, ভারতে ইলিশ রপ্তানি করে শেখ হাসিনা। অথচ শেখ হাসিনা শাসন আমলে 5,500 টন ইলিশ পাঠানো হলো ইন্ডিয়াতে, পুরা শেখ হাসিনার শাসন আমলে, 15 বছরের শাসন আমলে। আর শুধু আজকেই তারা সিদ্ধান্ত নিলে যে 3,000 টন ইলিশ পাঠাবে ভারতে। তো এই যে একটা টাউট, প্রতারক, বন্ড, বদমাইশ, হারামজাদাদের গ্রুপ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছে, এই দেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে আমরা কার হাতে ক্ষমতা দিলাম। এটা তো একটা পুরো একটা টাউট গ্রুপ। আমাদের শেখ হাসিনাকে আমরা কি করলাম? এই যে মানুষের একটা আত্মোপলব্ধি, যদি এই ধাক্কাটা না খাইতো মানুষ, বাংলাদেশের জনগণ সে আত্মোপলব্ধিটা করতো না। তাই এই দেশের জনগণের শেষ আস্থার ভরসা আসলেই হচ্ছে শেখ হাসিনা। আচ্ছা, আর কতগুলো জিনিস দেখেন যে বাংলাদেশে এখন যেই উন্মাদনাগুলো চলছে, মানুষের মধ্যে যে অস্থিরতা চলছে, সমস্ত জঙ্গিগুলোকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। কোনো আইনের শাসন বা কোনো আইনের প্রতি শ্রদ্ধা না রেখে জেল গেটগুলো ওপেন করে জঙ্গিদেরকে, শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে। এখন তো বাংলাদেশের মানুষ তো শিক্ষিত, তারা তো কম বুঝে, হঠাৎ হুজুকে পড়ে অনেকে ভুল করলেও বুঝে যে এখন এই জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা ছড়াবে এবং বাংলাদেশে ধর্মীয় সংঘাত ছড়াবে, যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে পার্বত্য অঞ্চলগুলোতে এবং সারা বাংলাদেশে বাইতুল মোকাররমে আপনি দেখলেন কি বাংলাদেশের ইতিহাসে, আপনার আওয়ামী লীগের আমলের পুরো ইতিহাসে আপনি দেখছেন বাইতুল মোকাররমে এই ধরনের কোনো ঘটনা হয়েছে? পার্বত্য চট্টগ্রামের এই কোনোগুলো ঘটনা হয়েছে? এগুলো কেন হচ্ছে? সো এর থেকেই বাংলাদেশের জনগণ অতি সহজেই সিদ্ধান্ত নিতে পেরেছে আমাদের শেখ হাসিনা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তারপর আপনি 43 জন শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দিলেন। এই শীর্ষ সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আপনার পাখির মতো আপনার গুলি করে মেরে ফেলতে পারবে। এই সন্ত্রাসীরা এখন চুরি করবে, ডাকাতি করবে, চাঁদাবাজি করবে। তো মানুষ তো বুঝতে পারছে যে আমাদের জীবন তো তাহলে নিরাপদ নয়, আমাদের সন্তানের জীবন নিরাপদ নয়, তাহলে আমাদের জীবন কি হুমকির মুখে পড়ে যাবে? তাহলে তো আমাদের শেখ হাসিনাকে দরকার আমাদের জীবন রক্ষার জন্য। মানুষ কিন্তু সেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। তারপরে আপনার দেখেন যে পুরা আওয়ামী লীগের শাসন আমলে আপনি এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই সময় একই দিনে কাছাকাছি সময়ে 3টি খুন হয়েছে? এরকম ধরনের কোনো খুনের আমরা প্রশ্রয় দেই না, আবরার হত্যার বিচার চাই। কিন্তু এরকম ঘটনা দেখেছেন যে ভাতের বিনিময়ে একটা ছাত্রকে পিটিয়ে হত্যা, জাহাঙ্গীরনগরে পিটিয়ে হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা, এরকম কোনো ঘটনা দেখেছেন আপনি? এটা
বর্বর যুগের আদিম যুগের মানুষের মতো মানুষকে আজকাল পিটিয়ে হত্যা করছে। এই জন্য তো কোনো ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছে না, কোনো গার্জিয়ান তার সন্তানকে ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পাঠাইতে সাহস পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা কাছে আবার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি পাবে না, সেটা মানুষ রিয়েলাইজ করতে শুরু করেছে। তারপর দেখেন গার্মেন্টসগুলোতে হাজার হাজার লক্ষ 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 মানুষ চাকরি করে গার্মেন্টসগুলোতে, আর গার্মেন্টসগুলো বন্ধের পথে, সবগুলো গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তাহলে মানুষ তো এই মানুষগুলো বুঝতেছে যে আমাদের তো শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম, দুটো ডাল ভাত খেতে পারতাম, চাকরি করতে পারতাম, সন্তানের কাছে চাকরি দিন শেষে যেতে পারতাম। আজকে তো সেই সুযোগটুকু আমরা পাবো না। মানুষের সেই উপলব্ধি, সেই রিয়েলাইজেশন শুরু হয়েছে। বিদ্যুৎ, মানুষকে বিদ্যুৎ দিতে পারতেছে না। মানুষের বিভিন্ন জায়গায় ফেসবুক পত্রিকায় বিভিন্ন জায়গায় আসছে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে, কারণ মানুষ বিদ্যুৎ দিতে পারতেছে না, মানুষ তাদের ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, মানুষ বাসা বাড়িগুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিদ্যুতের যন্ত্রণায়। তারপরে সারা বাংলাদেশে যে এই যে মিল, কারখানা, ফ্যাক্টরি, 5 তারকা হোটেল এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলোকে কারা চাকরি করতো? মানুষগুলো তো তাদের জীবন জীবিকা এগুলো হারিয়েছে। এই মানুষগুলো এখন কাঁদতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। সারা বাংলাদেশে উলিয়া উলিয়াদের মাজার, এই মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে, মাজারগুলোর মধ্যে হামলা করা হচ্ছে। মানুষের জীবনের, যারা উলিয়া উলিয়াদের ভক্ত, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। সারা বাংলাদেশে একটি হাহাকার চলছে, সারা বাংলাদেশে একটি আতঙ্ক চলছে, সারা বাংলাদেশের মানুষ অস্থিরতায় ভুগছে। আর চিন্তা, আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছে, হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আর সেই ফিরিয়ে দেওয়াটা যখন রাস্তায় এসে বলবে, তখন শেখ হাসিনা বাংলাদেশে ইনশাল্লাহ চলে যাবে। তাই এই 45 দিনের শাসন আমল থেকে মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা কে, শেখ হাসিনা এই দেশের জন্য কি ছিল, আওয়ামী লীগ সরকার এই দেশের জন্য কি করেছে। তাই আমি বলবো যে মানুষের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, মানুষ আবার শেখ হাসিনাকেই চায়। আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি, মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। সো তাই আমাদের যেটা করতে হবে এখন, কোনো হতাশা নেই। আমরা আমাদের কিছু ভুল ত্রুটি যে ছিল না তা না, কোনো হতাশা নেই। এখন গণসংবর্ধনার প্রস্তুতি নিন বাংলাদেশে। শেখ হাসিনাকে গণসংবর্ধনা কোথায় দিবেন, কিভাবে দিবেন, কত লক্ষ লোকের সমাবেশ হবে, কত কোটি লোকের সমাবেশ হবে, সেই প্রস্তুতি নিন। গণসংবর্ধনা দেন, শেখ হাসিনার জন্য গণসংবর্ধনার প্রস্তুতি নেন। আর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমাদের সরকারের আমলে যে দুর্নীতি হয় নাই, দুর্নীতি করে নাই, এই কথাটা কিন্তু আমরা বলতে পারবো না। কতিপয় দুর্নীতিবাজ, কতিপয় রাগববল আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা শেখ হাসিনাকে বিতর্কিত করেছে। তাদের জন্য আজকে শেখ হাসিনা বিতর্কিত, তাদের জন্য আজকে আমাদের সাধারণ কর্মীরা সারা বাংলাদেশে কষ্ট করছে। কোনো সাধারণ কর্মী, নেতা কর্মী বাংলাদেশে দুর্নীতি করে নাই। সো তাই আসুন সবাই আমরা এবার প্রতিজ্ঞা করব, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলবে, বাট কোনো দুর্নীতিবাজের বাংলাদেশে ঠাঁই হবে না। একটা একটা করে আমরা কর্মীরা দুর্নীতিবাজদেরকে বিচার করব, দুর্নীতিবাজদের মুখ সম্মোচন করব। তাই আমি সবাইকে বলবো, দুর্নীতিবাজদের বিচারের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ গঠন করব। আসুন সবাই মিলে আমরা প্রস্তুতি নিন, শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে আমাদের বাংলাদেশের নতুন যাত্রা আবার ইনশাআল্লাহ শুরু করব। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।